হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা আলোর একটা চ্যাপ্টার আলোচনা করব, যেটার নাম অপবর্তন। এই অপবর্তন নিয়ে অনেক ছাত্রছাত্রীদের একটা ভয় থাকে যে আমরা অপবর্তন সংজ্ঞা টাইপের ঠিক বলে দিই, কিন্তু অপবর্তনে কি ব্যাপারটা ঘটে সেই সম্পর্কে অনেকের ধারণা একটু কম আছে। সেই জন্য অপবর্তনের আমরা আজকে ডিটেলস নিয়ে আলোচনা করব। তো এই অপবর্তন কখন ঘটে, কেন ঘটে, কি জন্য ঘটে এবং এই অপবর্তন কি সকল তরঙ্গর ক্ষেত্রে ঘটে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। এবং দুটো বিজ্ঞানীর নাম অনুসারে অপবর্তনের দুটো নাম দেওয়া হয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো খাতা পেন রেডি করো আর ক্লাস শুরু করছি। অপবর্তন কাকে বলবো? প্রথম কথা হচ্ছে অপবর্তন কাকে বলবো। অপবর্তন হচ্ছে যে কোনো তরঙ্গের ক্ষেত্রে ঘটতে পারে। সে বৃহৎ তরঙ্গ হতে পারে, ক্ষুদ্র তরঙ্গ হতে পারে। যে কোনো তরঙ্গ বলতে কেমন? আলোক তরঙ্গ হতে পারে, শব্দ তরঙ্গ হতে পারে, জলের মধ্যে ঢিল ফেললে সেখানে যে তরঙ্গ তৈরি হয় জলের তরঙ্গ হতে পারে। যে কোনো তরঙ্গের জন্য অপবর্তন ঘটা সম্ভব। অপবর্তন দুই প্রকার হতে পারে। দুই প্রকার বলা ভুল, দুটো বিজ্ঞানী নাম দিয়েছে বলে সেই জন্য দুটো বিজ্ঞানীর নাম অনুসারে হয়। একটা হচ্ছে ফ্রনহফার অপবর্তন আর একটা হচ্ছে ফ্রেনেলের অপবর্তন। আচ্ছা, এটা জানার আগে অপবর্তনটা বলে দিই, তারপরে তোমরা ডিফারেন্স করতে পারবে যে ফ্রনহফার অপবর্তনটা কি আর ফ্রেনেলের অপবর্তনটা কি। সেটা তোমার এই সংজ্ঞার পরে তুমি জানতে পারবে। দেখ, অপবর্তন হচ্ছে এমন একটা ব্যাপার, আলোক রশ্মি কোনো ছিদ্র বা ধারালো কোনো পাশ থেকে যখন ক্রস কানেকশন মানে ক্রসিং করে, ছিদ্রটা সূক্ষ্ম হতে পারে এবং ধারালো প্রান্ত, তার মধ্য দিয়ে যখন আলোক রশ্মি অতিক্রম করে তখন ওই ধারালো প্রান্তে আলোক রশ্মির গতিপথে একটা পরিবর্তন হয়। সাপোজ তুমি মনে করো একটা ব্লেড তুমি নিয়েছো, এরকম আমরা ব্লেডটা যেমন দেখি সেরকম এটা একটা ব্লেড নিয়েছি। এই ব্লেডের ধারালো প্রান্ত কোনটা? এই প্রান্ত ধারালো। এই ধারালো প্রান্ত সোজাসুজি, আমি যদি এদিক থেকে লাইট মারি, সোজাসুজি আলোক রশ্মি যদি যায় এই ধারালো প্রান্তে গিয়ে কি হয়, সোজাসুজি না গিয়ে একটু বেঁকে যায়, এরকম বেঁকে যায়, মানে যাওয়ার কথা ছিল সোজা পথে, না গিয়ে হালকা সামান্যটুকু বেঁকে যায়। কিংবা যদি একটা ছিদ্র নেওয়া হয়, মনে করো এটা একটা ছিদ্র, এই ছিদ্র বরাবর আলোক রশ্মি যদি পড়ে এরকম, এই যে প্রান্তে পড়ছে, ছিদ্রের যে প্রান্তে ধারালো প্রান্তে পড়ছে সেখান থেকে সোজাসুজি যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে হালকা সামান্য বেঁকে যায়, সে হালকা যেদিকে খুশি বেঁকে যেতে পারে। এই যে বাঁকাটা বলা হচ্ছে, বেঁকে যাচ্ছে আলোক রশ্মি, এই ঘটনাকে বলা হবে আলোর অপবর্তন। এই অপবর্তন হচ্ছে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা ফ্রনহফার অপবর্তন আর একটা হচ্ছে ফ্রেনেলের অপবর্তন। আর ফ্রেনেলের অপবর্তন কোন ইস্যুতে তৈরি হয়েছে এবং ফ্রনহফার অপবর্তন কোন ইস্যুতে তৈরি হয়েছে সেটাই আজকে আমরা জানবো এবং তার সম্পর্কে ডিসকাস করব। তো এই অপবর্তন কয়েকটা বৈশিষ্ট্য মেনে চলে। সেই বৈশিষ্ট্যগুলো কি? যেমন যদি যদি আলোক তরঙ্গের ক্ষেত্রে ধরা হয় বা অন্য কোনো তরঙ্গের ক্ষেত্রে ধরতে পারো, যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ছিদ্রের চেয়ে, মানে যে ছিদ্রটা নেওয়া হয়েছে তার বেধের চেয়ে যদি তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড় হয় তাহলে অপবর্তন অনেক বেশি হয়। ঠিক আছে? যেমন শব্দ তরঙ্গের ওই জন্য ক্ষেত্রে, শব্দ তরঙ্গের ক্ষেত্রে অপবর্তনটা খুব বেশি হয়, কারণ শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো ছিদ্রের চেয়ে অনেক বড় হয়, সেই জন্য শব্দ তরঙ্গের অপবর্তন কিন্তু বেশি হয়। আচ্ছা, আর একটা তোমার মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথম কন্ডিশন কি বললাম, যে তরঙ্গ নেওয়া হচ্ছে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যে ছিদ্র নেওয়া হচ্ছে সেই ছিদ্রের চেয়ে অনেক বেশি হতে হবে, তবে অপবর্তন ঘটানো সম্ভব। আর যদি এরকম হয় যে তরঙ্গ দৈর্ঘ্য নেওয়া হচ্ছে সেই, মানে যে সব তরঙ্গ হোক আর যে তরঙ্গ হোক, সেই আলোক হোক, যে তরঙ্গ নেওয়া হচ্ছে সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি ছিদ্রের চেয়ে ছোট হয় তাহলে কোনো মতেই অপবর্তন ঘটতে পারবে না। অপবর্তনের প্রথম কন্ডিশন হচ্ছে এইটা, তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, যে ছিদ্রটা নেওয়া হয়েছে সেই ছিদ্রটা যতটা ধারালো হবে,
মানে অগ্রভাগ বলো আর যে প্রান্ত বলো, সেই প্রান্তটা যতটা ধারালো, ধারালো মিন্স পাতলা, পাতলা যত হবে অপবর্তন তত স্পষ্ট হবে, এবং ছিদ্রটা ছোট যত হবে তত অপবর্তনগুলো স্পষ্ট হবে। এই কন্ডিশনগুলো তোমাকে মাথায় রেখে অপবর্তনের পরীক্ষাটা করতে হবে। আচ্ছা, অপবর্তনের যেটা আমি বলছিলাম যে ফ্রেনেলের অপবর্তন এবং ফ্রনহপার অপবর্তন। ফ্রেনেলের অপবর্তন কখন করা সম্ভব? ফ্রেনেলের অপবর্তন হচ্ছে যখন ছিদ্র আর তরঙ্গ দৈর্ঘ্য, যে উৎস মানে যে ছিদ্র নেওয়া হচ্ছে আর যে উৎস নেওয়া হচ্ছে, এদের মধ্যে ডিস্টেন্স যখন খুব কম থাকে তখন আমাদের ফ্রেনেলের অপবর্তন করা সম্ভব। আর ফ্রেনেলের অপবর্তনে যেহেতু ছিদ্র এবং উৎস খুব কাছাকাছি আছে, সেই জন্য তোমার কোনো লেন্সের প্রয়োজন হয় না। আর ফ্রনহপার অপবর্তনে কি হয়, উৎস যদি অনেক দূরে থাকে এবং ছিদ্র যদি অনেক দূরে থাকে, মানে উৎস থেকে ছিদ্র ডিস্টেন্সটা যদি অনেক বড় হয়, অনেক দূরে হয়, তাহলে আমরা ফ্রনহপার অপবর্তনটা করতে পারি। এবং ফ্রনহপার অপবর্তন করতে গেলে লেন্সের প্রয়োজন আছে। এবং ফ্রনহপার অপবর্তনে মাথায় রাখতে হবে যে ফ্রনহপার অপবর্তনে যে লেন্সটা নেওয়া হয়, সেই লেন্সটা যে পর্দায় আমরা ফ্রিঞ্জটা দেখব, যে পর্দায় আমরা আলোকের পটিটা দেখব, সেই পর্দা থেকে যে দূরত্বে লেন্সটা বসানো হয় সেটা যেন আলোক ফোকাসের মধ্যে, মানে ফোকাস বিন্দুটা হবে পর্দার মধ্যে, মানে পর্দার উপর যেন ফোকাস বিন্দুটা থাকে, সেই রকম ভাবে একটা ডিস্টেন্স মেজারমেন্ট করে ফ্রনহপার অপবর্তনটা করা হয়। তো চলো আমরা ফ্রনহপার অপবর্তন সম্পর্কে জেনে নিই। তো দেখো, আমি একটা ছবি এঁকে দিয়েছি এখানে, যেটা কিনা ফ্রনহপার অপবর্তনের ছবি। ফ্রনহপার অপবর্তনে আলোক উৎস থেকে এই যে আমরা ছিদ্রটা নিয়েছি, এই ছিদ্রের ব্যাস ধরে নেওয়া হচ্ছে এ ব্যাস, ছিদ্রের ব্যাস এ। এই ছিদ্র পথে আলোক রশ্মি গিয়ে এখানে একটা লেন্স লাগানো হয়েছে, উত্তর লেন্স লাগানো হয়েছে। এই উত্তর লেন্সে পড়ার পর এখানে একটা পর্দা লাগানো হয়েছে, এই পর্দার উপরে ফ্রিঞ্জটা গঠন হবে। তো উত্তর লেন্সে আলোক রশ্মি পড়ার পর দেখো যে ছবি, যে রেখাচিত্রগুলো আমরা এঁকেছি, সেটার মধ্যে এই আলোক রশ্মিটা গিয়ে প্রতিসরণের পর লেন্সের যে ধর্ম আছে সেটা গিয়ে একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে লেন্সটা যেখানে বসানো হবে সেখান থেকে পর্দার ডিস্টেন্স, এই বিন্দুটা যেন ফোকাস দূরত্ব হয়। মনে রাখতে হবে এই যে এই দূরত্ব যেন ফোকাস দূরত্ব হয়, তবে তোমার কিন্তু ফ্রিঞ্জ গঠন হওয়া সম্ভব, না হলে কিন্তু ফ্রিঞ্জ গঠন হবে না বা পটি গঠন হবে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে রেখাটা, এই রশ্মিটা এবং এই যে রশ্মিটা, এই দুটো রশ্মির মধ্যে পথের কোনো পার্থক্য নেই, এবং এখান থেকে যে রশ্মিটা গেছে, এখান থেকে যে রশ্মিটা গেছে, এদের মধ্যে দশারও কোনো পার্থক্য নেই। অর্থাৎ ও বিন্দুতে যে রেখা রশ্মি দুটো এসছে, যে রশ্মি দুটো এসে পড়েছে, তাদের মধ্যে না আছে কোনো দশার পার্থক্য, না আছে কোনো পথের পার্থক্য। সেই জন্য এখানে যে পটিটা তৈরি হবে, সেই পটিটা হবে উজ্জ্বল। ওই জন্য এই পটির নাম হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। তাহলে এইখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে উজ্জ্বল। এরপরে ব্যাপারটা একবার দেখো, যদি এদের পথে পার্থক্য নেই বলেই ওখানে, বা দশা পার্থক্য নেই বলেই ওখানে তৈরি হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। তো এখান থেকে আরো একটা রশ্মি আমি এঁকেছি, দেখো এখান থেকে আরো একটা রশ্মি, এরকম অসংখ্য রশ্মি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমরা তো সব রশ্মি আঁকলে এখানে তো ছবিটা কি হবে বুঝতে পারছো, সেই জন্য আমরা যে কোনো দুটো এঁকে নিচ্ছি। এবার এখান থেকে যে রশ্মিগুলো পড়ছে, এই বিন্দুতে পড়েছে, এখান থেকে গিয়ে এখানে পড়েছে, তাই এখানে যে রশ্মিগুলো দুটো, তিনটে বলো চারটে বলো, যাই রশ্মি পড়ছে না কেন, সেই রশ্মির পথের একটা পার্থক্য আছে। সেই পথের পার্থক্যটা কত, তুমি যদি এই বিন্দু থেকে এইটার উপর লম্ব টানো, আমরা ডট ডট করে লম্ব টানছি, এটা যদি লম্ব টেনে দিই, তাহলে এই বিন্দু এখান থেকে এখানে যেতে যে পথের প্রয়োজন হবে, এখান থেকে এখানে পর্যন্ত যেতে তাই পথের প্রয়োজন হবে। তাহলে দুটো রশ্মির মধ্যে পথের ডিফারেন্স কিন্তু এইটা। এই পথের ডিফারেন্সের উপর নির্ভর করবে যে এখানে উজ্জ্বল পটি হবে, যেমন এখানে কি কেন্দ্রীয় চরম বিন্দু বলছি, বা এখানে উজ্জ্বল পটি তৈরি হবে, তাহলে এখানেও কি উজ্জ্বল পটি হবে না অনুজ্জ্বল পটি হবে, সেটা নির্ভর করবে এই যে পথের ডিফারেন্সের উপর।
এই পথের ডিফারেন্স যদি ল্যামডা হয়, অর্থাৎ একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়, তাহলে এখান থেকে আলোকরশ্মি এখানে যেতে যে দশা থাকবে, এখান থেকে এখানে আলোকরশ্মি যেতে তার বিপরীত দশায় মিলিত হবে। অর্থাৎ আমরা কি জানি যে একটা তরঙ্গ, এই যদি একটা তরঙ্গ হয় তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য কত, এটা ল্যামডা, এবং এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর দশার পরিবর্তন কত আমরা জানি পাই। তাহলে এখানে সেম জিনিসটা হচ্ছে, তাহলে এই যে দূরত্বটা, এই পথের ডিফারেন্স যদি ল্যামডার সঙ্গে সমান হয়, তাহলে এখানে যে পটিটা তৈরি হবে সেটা হবে অন্ধকার পটি, বা আমরা অবম বিন্দু বলবো। এবার যদি এটা প্রথম হয় তো প্রথম হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে এই টোটালটার বেদ যদি এ হয়, তাহলে এই অর্ধেকটা আমি যদি এটা নাম দিয়ে দিই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা যদি আমি সি বিন্দু দিয়ে দিই, তাহলে এই সি পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা কি করব, a বাই 2। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে ab ইকুয়াল টু a, আর ac ইকুয়াল টু আমরা বলতে পারি a বাই 2। আর এইটাকে আমরা যদি d বিন্দু বলে দিই, তাহলে এটাও লিখতে পারি যে bd ইকুয়াল টু ল্যামডা, যদি ল্যামডা হয়। এটা যদি, এটা একটু পরে লিখছি, এই কথাটা আলাদা করে বলতে হবে, এটা পরে লিখছি। তাহলে তুমি এটা বুঝতে পারছো যে AC হচ্ছে a বাই 2, কেন a বাই 2, এর অর্ধেক করা হয়েছে। আর BD টা ল্যামডা ধরবো, কখন ধরবো, যদি এখানে অনুজ্জ্বল পটি তৈরি হয়। আর উজ্জ্বল পটির ক্ষেত্রে কি ধরতে হবে সেটা আমরা আলোচনা করব। আরেকটা জিনিস দেখে নাও, যখন বেদ হচ্ছে a, মানে এই ছিদ্রের বেদ হচ্ছে, বা ব্যাস বলতে পারো, ছিদ্রের ব্যাস যদি a হয়, তখন আমরা এই পথের পার্থক্য ল্যামডা ধরেছি। আর ছিদ্রের ব্যাস যদি a বাই 2 হয়, তাহলে এই যে রশ্মিটা পাওয়া গেছে, এই যে রশ্মিটা, এই রশ্মির এখান থেকে আমি ডট করে এই টেনেছি, এর পথের পার্থক্য কত হবে, ল্যামডা বাই 2। কেন, ব্যাস অর্ধেক হয়ে গেছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। এই হচ্ছে তোমার কন্ডিশন। এই কন্ডিশন দুটো মেনটেন করলে তোমার হয়ে যাবে। তো চলো আমরা এবার দেখে নিই, যদি আমরা বলি যে যদি পথের পার্থক্য BD ইকুয়াল টু ল্যামডা হয়, তাহলে তাহলে এইটাকে আমরা যদি P বিন্দু বলে দিই, P বিন্দুতে কি তৈরি হবে, P বিন্দুতে অবম বিন্দু তৈরি হবে, যেটা আমরা অনুজ্জ্বল বলছি, অবম বিন্দু তৈরি হবে। তাহলে অবম বিন্দু মানে অন্ধকার বিন্দু। তাহলে এখানে একটা জিনিস তোমাকে লক্ষ্য করো, যদি আমি এটাকে থিটা বলি, এই কোণটা যদি থিটা হয়, সেটা প্রমাণ করা যায়, তাহলে এইটাও হয়ে যাবে কি থিটা। এটা যদি থিটা, তাহলে আমরা এখানে বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা তুমি এখানে দেখো, বিডিটা হচ্ছে লম্ব, বিডি বাই অতিভুজটা কোনটা, অতিভুজের ছিদ্রের ব্যাসটা কত, এ। তাহলে আমরা পথের পার্থক্য বিডি ইকুয়াল টু লিখতে পারি এ সাইন থিটা। তাহলে এই বিডিটা পথের পার্থক্য পেয়েছি, আর এখানে পথের পার্থক্য কত বলেছিলাম, ল্যামডা। অর্থাৎ আমরা সাধারণ রূপ যদি বলতে পারি, সাধারণ রূপ বলবো যে পথের পার্থক্য দেখো, বিডিটা আমরা পেয়েছি কি এখান থেকে, থিটা ইকুয়াল টু, থিটা যদি ধরে নিই তাহলে সাইন থিটা, আর বিডিটা কি পেয়েছি, ল্যামডা। তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা। যেহেতু আমি সাধারণ রূপ লিখছি, সেই জন্য আমরা এন ল্যামডা। এনটা কি, এন হচ্ছে যে কোনো একটা ইন্টিজার সংখ্যা, এন 1 হতে পারে, 2 হতে পারে। যদি এটা 1 হয়, তাহলে এই পি বিন্দুটা হবে প্রথম। যদি এখানে এন এর মান 2 লিখি, তাহলে এই পি বিন্দুটা হবে দ্বিতীয়। তাহলে প্রথমটা নিশ্চয়ই এখানে এর ভিতরে, মানে এইটার আর এটার মধ্যে কোথাও এক জায়গায় ছিল। এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমার এখানে থিটার মান যদি আবার খুব ক্ষুদ্র হয়, তাহলে থিটা যদি ক্ষুদ্র হয়, তাহলে আমরা সাইন থিটার সমান কি লিখি, শুধু থিটা। তাহলে এখানে এন ল্যামডা, এখানে তুমি থিটা এনও দিতে পারো, থিটা যেহেতু আমরা এন সংখ্যক বেলা নিচ্ছি, তাহলে এনও দিতে পারো। তাহলে থিটা এন ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ল্যামডা বাই, আচ্ছা এটা উপরে লিখে দিই। তাহলে এখান থেকে আমরা থিটাটা যদি বের করতে পারি, থিটা এন ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ল্যামডা বাই এ। এটা আমরা থিটাটা পেলাম, এটা এন সংখ্যকের জন্য যেটা আমরা নিতে পারি। আচ্ছা আরেকটা জিনিস তুমি একটু লক্ষ্য করতে পারো, যে তুমি ধরতে পারো যে আমরা এই বি বিন্দু থেকে যে রশ্মিটা গেছে তার সাপেক্ষে ধরছি, তা আমরা সি বিন্দু থেকে ধরতে পারি। তো
সি বিন্দুর জন্য আমরা এখানে একটা ভালো করে আরেকটু ডিটেইলসে বলে দিচ্ছি। দেখো সি বিন্দুর জন্য তাহলে সি বিন্দু এইটুকুনি পথের পার্থক্য কত λ/2, আর এইটুকুনি আমরা এই sin থিটার মতো ফর্মুলা ফেলে দিই। তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু এই বিন্দুর জন্য sin থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোণটা আমরা ওইটার নাম যাও এটা দিয়ে দাও, এখান থেকে আমরা এটা ডি এটা ই দিয়ে দিতে পারি। তাহলে সিই লম্ব হচ্ছে সিই বাই আমরা ভূমিটাকে a/2 বলবো, এই অতিভুজটাকে a/2 বলবো। তাহলে সিই ইকুয়াল টু আমরা লিখতে পারি a/2 sin থিটা। আর এখানেই পথের পার্থক্য কত আমরা ধরেছি λ/2, তাহলে সেটার সঙ্গে তুমি λ/2 সমান করে দিতে পারো। λ/2 সমান করে দিলাম, দেখো λ/2 a/2 আর λ/2 দুই দুই কেটে গেল, তাহলে a sin থিটা ইকুয়াল টু ল্যামডা। এবার সাধারণ ফর্মুলা যদি বলা হয় sin থিটা ইকুয়াল টু এখানে যদি n দেওয়া হয় তাহলে a ল্যামডা, তাহলে এখান থেকেও একই রকম ফর্মুলা পেতে পারি। তাহলে এইটুকুনি তরঙ্গ দৈর্ঘ্য λ/2, এইটুকুনি দূরত্ব a/2, আর টোটালটা a হলে এটা হচ্ছে ল্যামডা। তাহলে এখানে একটা কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে, যে কন্ডিশন না হলে একদম অসম্ভব, সেটা হচ্ছে যে অবম বিন্দু তৈরি হতে গেলে পথের পার্থক্য ল্যামডা, আর কিছু নাই। এবার তুমি এখানের ক্ষেত্রে ল্যামডা, এখানের ক্ষেত্রে λ/2। আর যদি এবারে আমরা নেক্সট স্টেপে যাব, এটা আমরা প্রথম অবম বিন্দু পেয়ে গেলাম। অবম বিন্দুর জন্য এখানে তুমি থিটার মান যদি ক্ষুদ্র হয় তাহলে থিটা n ইকুয়াল টু আমরা n λ/a, এখান থেকে আমরা পাই। আরেকটা কথা তোমাকে বলবে যে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, এটা যদি তুমি xn ধরে নাও, n তম যে ধরেছিলে xn যদি ধরে নাও, xn এর মানটাও বের করতে পারো। কিভাবে বের করবো সেটা আমরা এইটুকুনি ফর্মের মধ্যে এইটুকুনি জায়গার মধ্যে করে রাখলে কি হবে, তুমি তোমার খাতাতে সুন্দর করে গুছিয়ে লিখে রাখতে পারবে। তো এইটুকুনির মধ্যে আমি করে দিচ্ছি। দেখো ধরো তোমাকে বলা হয়েছে যে ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি ধরে দিলাম, ছিদ্র থেকে কেন্দ্রের দূরত্ব ক্যাপিটাল পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি। এবারে এই ছবিটা দেখো, এখান থেকে এই যে ডট 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 দিয়েছি, এখান থেকে এইটাকে আমরা কি বলবো, থিটা বলবো। একটু গাবজে যাচ্ছে ছবিটা, থিটা যদি বলি তাহলে tan থিটা সমান আমরা কি লিখতে পারি, tan থিটা, এটা যদি n তম বলা হয়েছে তাহলে থিটা n, এটা n থিটা n করে দিতাম। tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব কত xn, আর ভূমি কোণটা d। আর থিটার মান ক্ষুদ্র হলে মানে থিটা n যদি ক্ষুদ্র হয় তাহলে tan থিটা সমান আমরা কি লিখতে পারি, থিটা n সমান xn বাই d। তাহলে এইখানটা একটা থিটা n পেয়ে গেলাম, আর এখান থেকে অলরেডি একটা থিটা n পেয়েছিলাম, বা এখান থেকে পেয়েছিলাম। এটা আমরা আলাদা কেসের জন্য করেছি, আলাদা কেস নয়, একই কেসে আলাদা ফরম্যাটে। এটা না করলেও চলবে, তোমার বোঝানোর জন্য আমি করে দিয়েছি। তাহলে দুটো যদি সমান করে দিই তাহলে কি হবে, দুটো সমান করে দাও, এই থিটা n ওই থিটা n সমান করে দিলে তাহলে xn বাই d ইকুয়াল টু n d n ল্যামডা বাই a। তাহলে xn ইকুয়াল টু d n ল্যামডা বাই a। এইটা হয়ে গেল তোমার কেন্দ্রীয় চরম বিন্দু থেকে n তম অবম বিন্দুর মধ্যে দূরত্ব। এবারে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম অবম, তাহলে এখানে 1 বসাবো মানে d ল্যামডা বাই a। এবারে n এর মান দেখো, এবারে n এর মান যদি 1 হয় তাহলে ভেবে দেখো x1 ইকুয়াল টু তাহলে d ল্যামডা বাই a, আর n এর মান যদি 2 হয় তাহলে x2 ইকুয়াল টু তাহলে কি লিখব 2d ল্যামডা বাই a। এবারে মনে করো সাপোজ এটা হচ্ছে প্রথম, আর তারপরে ধরো দ্বিতীয় এইখানে তৈরি হলো। এবার এখান থেকে এটা x1, আর এখান থেকে টোটালটা এটা x2, তাহলে এটা x1 এটা x2। তাহলে এই দুটো থেকে যদি বাদ দিই তাহলে প্রথম অবম থেকে দ্বিতীয় অবমের দূরত্ব পেয়ে যাব। তাহলে আমি প্রথম অবম আর দ্বিতীয় অবমের দূরত্ব যদি বলতে পারি, তাহলে প্রথম অবম আর দ্বিতীয় অবমের দূরত্ব, তাহলে আমরা দূরত্বকে যাও একটা x বলে চিহ্নিত করলাম, তাহলে আমরা লিখব কি x2 x1। তাহলে x2 x1 কে এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা সেই একই হবে d ল্যামডা বাই a। এটা হচ্ছে প্রথম অবম থেকে দ্বিতীয় অবমের দূরত্ব। তুমি এবার যদি বলো চতুর্থ থেকে পঞ্চমের দূরত্ব, বা পঞ্চম থেকে ষষ্ঠ দূরত্ব, তাহলে প্রথমে পঞ্চম বের করো, তারপর ষষ্ঠ বের করো, ষষ্ঠ থেকে পঞ্চম বাদ দাও, এটা খুশি। এবার তোমাকে যদি বলে যে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ডিসটেন্স, তাহলে প্রথমটা বের করো, পঞ্চমটা বের করো, পঞ্চম থেকে প্রথমটা বাদ দিয়ে দাও, ক্যান্সেলে শেয়ার ডিসটেন্সটা পেয়ে যাবে। তাহলে অবম বিন্দুর আমরা সম্পর্কে জেনে গেলাম যে এখানে কি বিন্দু তৈরি হবে সেটা নির্ভর করবে কার উপর, মাথায় রাখবে এই পথের পার্থক্যের উপর। এই পথের পার্থক্য যদি ল্যামডা হয়। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে একটু বলে রাখি,
এখান থেকে এই জেনারেল ফর্মুলা আরেকটা করা যায়। হ্যাঁ, জেনারেল ফর্মুলা কি হয়, আমি যদি λ/2 সাপেক্ষে ধরি এই সম্পর্কটা একটু অন্যরকম হবে। এই যে সূত্রটা, এখানে আরেকটা সূত্র করা যায়, তাহলে a sin θn যেটা আছে, এই θn টাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে λ/2, ঠিক আছে, λ/2 আর এর সঙ্গে যদি 2n দিয়ে দিই, তাহলে λ/2 এর দেখবে সবগুলো যুগ্ম গুণিতক হবে। মানে λ/2 এর যুগ্ম গুণিতক বলতে কি রকম দেখো, n এর মানে 1 বসাও, আচ্ছা λ/2 2 2 কেটে গেলে ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, এটা তো বুঝতে পারছো। কিন্তু আমি 2n * λ/2 লিখলে তাহলে মনে রাখার সুবিধা হবে যে পথের পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক যদি হয় তাহলে আরেকটু ভালো ব্যাপারটা হবে। তাহলে এখানে n এর মান 1 বসাও, তাহলে কত হবে λ, n এর মান 2 বসাও, n এর মান 2 বসালে 2λ, মানে পরেরটা যেটা তৈরি হবে সেটা 2λ দূরে, মানে এদের পথের পার্থক্য যখন 2λ হবে তখন কি হবে, অবম বিন্দু বা অন্ধকার পটে তৈরি হবে। 3 বসাও, তাহলে কত হবে 3λ হবে। মানে এইভাবে n এর মান তুমি যাই বসানো কেন পরপর পরপর হয়ে যাবে। এটা আমরা মনে রাখার জন্য বলতে পারি λ/2 এর যুগ্ম গুণিতক যদি যুগ্ম গুণিতক বলছি, হ্যাঁ যুগ্ম গুণিতক যদি হয়, মানে 2n, n এর মানে 1 বসালেও সে যুগ্ম হবে, 2 বসালেও যুগ্ম হবে, 3 বসালেও যুগ্ম হবে, 2 গুণ করছি তো যুগ্ম গুণিতক হলে তখন সেখানে তোমার অবম বিন্দু তৈরি হবে। ঠিক আছে, এবার আমরা চলে এসো, কেন্দ্রীয় চরম বিন্দু পেয়েছিলাম এবং তারপরে প্রথম চরম বিন্দু বা দ্বিতীয় চরম বিন্দু কি করে পাবো সেটা আমরা দেখব। তো অবম বিন্দুর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পথের পার্থক্য, তাহলে এটা কি হবে λ/2 হয়ে যাবে, পথের পার্থক্য λ/2, তাহলে এখানে কত হবে, এটা এখানে λ/4। তাহলে মনে রাখতে হবে যে যদি BD = λ/2 হয় তাহলে P বিন্দুতে কি হবে, বিন্দুতে প্রথম চরম বিন্দু তৈরি হবে। তো একই জিনিস আমরা এখানে করতে পারি, আমরা তো অলরেডি থিটার মানটা বের করে নিয়েছিলাম, তাহলে এখানে আমি করছি কি, তাহলে a sin θ = আমরা a sin θ না করে sin θ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা, লম্ব হচ্ছে BD আর অতিভুজ কোণটা a, তাহলে a sin θ = আমরা লিখতে পারি BD। আবার আমরা BD সমান কি লিখেছিলাম, এই যে BD সমান λ/2, তাহলে অর্থাৎ আমরা বলতে পারি কি, অর্থাৎ যে a sin θ = λ/2। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, যেটা সাধারণ সূত্র যদি বলা হয়, সাধারণ মানে জেনারেল ধর্ম, মানে সবাইয়ের জন্য প্রযোজ্য সাধারণ রূপ যদি বলা হয়, তাহলে আমরা a sin থিটার জায়গায় আমরা থিটা n করে লিখতে পারি, n টার্ম, আর এখানে আমরা লিখতে পারি, দেখো একটা কায়দা করব 2n + 1, যেহেতু আগের ফর্মটা আমি বলে দিয়েছি সেটা হচ্ছে এইটা, মানে 2n + 1 মানে আমি যদি এখানে 2n গুণ করতাম তাহলে λ/2 ব্যাপারটা সে আগের মতো হয়ে গেল, তাহলে তো সে তো অবম বিন্দু তৈরি হবে। আমরা চরম বিন্দু বের করছি, ওই জন্য 2n + 1 মানে λ/2 এর অযুগ্ম গুণিতকগুলো যেটা হবে, যেমন n এর মান যদি আমি 1 বলি, তাহলে n এর মান 1 বললে 3λ/2 মানে λ/2 এর 3 গুণিতক। যদি 2 বসাই তাহলে 5λ/2, মানে জোড়গুলো আর হচ্ছে না, এবারে বিজোড়গুলো হচ্ছে। এবারে তুমি এখানে থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, থিটার মান ক্ষুদ্র হলে sin θ সমান থিটা লেখা হয়, তাহলে আমরা a থিটা n, থিটার মান ক্ষুদ্র যেহেতু থিটার মান ক্ষুদ্র লিখে দেবে যে থিটা n ক্ষুদ্র হওয়ার জন্য হয়েছে, তাহলে 2n + 1 λ/2, তাহলে থিটা n = আমরা লিখতে পারি 2n + 1 λ/2/a। এটা হচ্ছে তোমার ফর্মুলা একটা চলে এলো। একই রকম ভাবে তুমি সি বিন্দুর সাপেক্ষ করতে পারো, এখানে আমার λ/4 বলেছে, আমি আবার এক্সট্রা পার্টটা এখানে করে দিচ্ছি, তাহলে তোমার সেখানে কি লিখবে, a sin থিটা n, এখানে a টা নয়, a টার মান কত হবে, এখানে a টার মান হয়ে যাবে a/2, একই তো a/2 কি লিখতে পারি ce, আবার ce এর মান কত, ce এর মান হচ্ছে λ/4, তাহলে আমরা a sin θ n লিখতে পারি λ/2 একই হয়ে গেল,
তাহলে এ জেনারেল যদি ফর্মুলা করতে পারি 2n + 1 প্লাস আর লিখছি, ওটা করলে এইরকম ফর্মে চলে আসবে। তুমি যে বিন্দুর সাপেক্ষে নেবে সেটাই হবে, ঠিক আছে। এরপরে n এর মান 1 বসালে তাহলে প্রথম কেন্দ্রীয়র পরে যেটা হবে প্রথম চরম বিন্দু, 2 বসালে দ্বিতীয়, 3 বসালে তৃতীয়। এবারে তুমি যদি বলো যে 2 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত 2 থেকে 3 ডিসটেন্স, তাহলে 3 বের করব 2 বের করব, বসিয়ে দুটো বিয়োগ করে দিলে আমরা ডিসটেন্স পেয়ে যাব। সেটা আমরা xn এখানে যদি পরেরটা এখানে যদি উজ্জ্বল করে তৈরি হয়, সেটা আবার এখান থেকে এই ডিসটেন্স তোমার মেজারমেন্ট করলে তুমি সেটা y দিয়ে চিহ্নিত করতে পারো, yn এটা দিয়ে এরকম ভাবে করলে তোমার ক্যালকুলেশনটা বের হবে। এইভাবে তোমাদের অপবর্তনের কেন্দ্রীয় চরম বিন্দু এবং প্রথম চরম বিন্দু, দ্বিতীয় চরম বিন্দু বের হবে। আরেকটা কথা এখানে মাথায় রাখতে হবে, যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে এই চরম বিন্দু বের করতে গেলে পথের পার্থক্য হওয়া দরকার, সেটা হচ্ছে λ/2। আর জেনারেল ফর্মুলা যদি বলা হয় λ/2 এর অযুগ্ম গুণিতক। আর অবম বিন্দু বের করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে λ/2 এর যুগ্ম গুণিতক বা ল্যামডা বলতে পারো। এই হচ্ছে দুটো কন্ডিশন। এই দুটো কন্ডিশন থেকে এখান থেকে অনেক ম্যাথ আছে। তো নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব, এখান থেকে দুই একটা ম্যাথ আমরা রেডি করব, রেডি হয়ে আসছে, একে একে আমরা আপলোড করব। তোমরা আমাদের সঙ্গে থেকো। আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং আরেকটা কথা, তোমাদের একটা শেয়ার এবং একটা লাইক এবং আমাদেরকে কমেন্ট করতে থাকো, তাহলে আমরা অনেক অনুপ্রাণিত হব। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।